মহালয়ার আগের দিন লাবণ্য একটা পুরনো রেডিওতে ব্যাটারি ভরে সুমতিকে দিয়ে বলে, দূরদর্শনে ভোর 4টে থেকে মহালয়ার প্রচার শুরু হয়ে যায়। দুর্গতি নাশিনী দুর্গার আগমনের বার্তা রেডিওতেই শুনতে পারবি। কাল একটু ভোরে ঘুম থেকে উঠে বিছানায় বসেই মহালয়ার মন্ত্রের সাথে সঙ্গীতগুলো শুনিস, ভালো লাগবে। সাথে সংসারে শান্তি আসবে, বুঝলি? রেডিওটা হাতে নিয়ে সুমতি বলে, এর আগে বাপের বাড়িতে ছিলাম, তখন বাবা একটা রেডিও এনেছিল। তখন থেকে শুনতাম, আমার খুব ভালো লাগে। বিছানায় চাদর মুড়ি দিয়ে মহালয়ার মন্ত্রের সাথে গানগুলো এখনো মনে আছে। আপনি একটা খুব ভালো কাজ করলেন। কাল ভোর থেকে শুনবো মহালয়া, সাথে রবিকেও উঠিয়ে দেব। জানো মা, রবিটা না ঘুম থেকে উঠতেই চায় না। আগে যখন মদের নেশায় চুর হয়ে থাকতো তখন মাঝরাতেই ঘুম ভেঙে গিয়েই বোতলের খোঁজ করত। যেদিন থেকে মদ ছেড়েছে সেদিন থেকে ঘুমে পেয়েছে ওকে, বলে খিলখিল করে হেসে উঠতেই লাবণ্য বলে ওঠে, কেন বুঝলি না পাগলি মেয়ে? সুমতি অবাক হয়ে তাকায় অবুঝের মতো। ঠিক তখনই লাবণ্য পুনরায় বলে ওঠে, এত ঘুম কেবল তোকে পাওয়ার খুশিতে। এমন ঘুমের জন্য ওষুধ হলো তুই নিজে, এবার বুঝলি? মুচকি হেসে লাবণ্য সুমতির গালটা টিপে দিয়ে আদর করতে করতে বলে, এমন সুন্দরী বউ যার, তার নেশাতেই তো চুর হয়ে থাকবে তার স্বামী। লাবণ্যর কথায় মুহূর্তেই লজ্জায় রাঙা হয়ে উঠেছিল সুমতি। লাবণ্যর ইশারাটা বুঝতে বাকি ছিল না তখন তার। দুহাতে মুখ ঢেকে মৃদুস্বরে বলে ওঠে, ধ্যাত কি যে বলো না। লাবণ্য মুচকি হেসে সুমতির নাকটা টিপে দিয়ে বলে, এমনটাই হয়। এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, আর এতে লজ্জিত হওয়ার কিছু নেই। স্বামী যদি স্ত্রী সম্পর্কে তৃপ্ত হয় তখনই এমন ঘুমের আমেজ তৈরি হয়ে ওঠে, যেখানে কোনো মদের নেশা কাজ করে না। এ নেশা সবচেয়ে বড় ভয়ঙ্কর নেশা। সংসারের নেশা, ভালোবাসার নেশা। ভালোবাসা দিয়ে এমন নেশা হয়, তুই বুঝলি না এখনো? সুজয়ের সাথে রবির কথা হয়েছিল দুর্গা পঞ্চমীর দিন সন্ধ্যায়। পাড়ার আশেপাশের কয়েকটা ঠাকুর দর্শন করতে যাবে, সাথে অন্য একটা রিকশায় আমরা দুজন থাকব। রবির রিকশায় সুমতির সাথে সুজয় থাকবে, সেই মতোই পাকা কথা হয়েছিল। সন্ধ্যের আগে আমাদের বাড়িতে সবাই পুজোর নতুন পোশাক পরে তৈরি হয়ে রবির অপেক্ষায় রয়েছে। ঠিক সময় মতো রবিও নতুন পাজামা পাঞ্জাবি পরে রিকশা নিয়ে হাজির। সুজয়ের হাত ধরে বাড়ির বাইরে বেরোতে যাবে, ঠিক তখনই সুমতি হঠাৎ মুখ চেপে টয়লেটে ঢুকে বমি করতে শুরু করে, বেশ আওয়াজ করে। লাবণ্যর সাথে আমিও চমকে উঠেছিলাম। সুজয় তো হতবাক। রবি ডাইনিংয়ে ছিল। সকলে এমন অবস্থার জন্য প্রমাদ গুনছিলাম, হঠাৎ কি হলো মেয়েটার। এই তো সারাদিন কত আনন্দ করলো, কত কি রান্না বান্না হলো, রবির জন্য দুপুরবেলা খাবার নিয়ে গেছিল, কিছুক্ষণ পরেই ফিরে এসেছিল সাথে নতুন জামা কাপড় নিয়ে। সন্ধ্যায় সাজুগুজু করলো এত সুন্দর করে, নতুন শাড়ি ব্লাউজে, সত্যি অপরূপ দেখাচ্ছিল মেয়েটিকে। কিন্তু বেরোনোর মুহূর্তে এমন অবস্থা। লাবণ্য দৌড়ে গেছিল টয়লেটে, আমরাও কাছাকাছি ছিলাম। লাবণ্য সুমতির পিঠে হালকা হালকা চাপড়ে দিতে দিতে মৃদুস্বরে বলে, বমি করার সাথে জল নিয়ে মুখে কুলুকুচি কর, একটু চোখে মুখে জল দে, ভালো লাগবে। খাবারে কিছু গন্ডগোল হয়েছিল নাকি? টয়লেটে এই কয়েক মুহূর্ত পরে একটু সুস্থ হতে সুমতি বলে ওঠে, হঠাৎ করে মাথাটা ঘুরিয়ে গেল। তারপরে সারা শরীর কেমন যেন বমি বমি ভাব। তারপরেই হড়হড় করে কিছুটা বমি হয়ে গেল। এখন একটু ভালো লাগলেও মাথাটা হালকা হালকা ঘোরাচ্ছে। বুঝতে পারছি না কেন এমন হলো। খাবার তো সবাই খেয়েছে, কারো তো কিছু হয়নি। খাবারে কোনো দোষ ছিল না, আমার কেন হঠাৎ করে এমন হলো? মুখে জলের ঝাপটা দেওয়ার পরে গামছায় মুছে যখন ডাইনিংয়ে নিয়ে আসে লাবণ্য, সুমতির চোখ মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমার যতদূর মনে হচ্ছে সুখবর আসতে চলেছে। আমার মন বলছে, তবু একবার ডাক্তারের থেকে পরামর্শ করে নেওয়া উত্তম। তারপরে আড়ালে গিয়ে কানে কানে কিছু জিজ্ঞাসা করে লাবণ্য। তার উত্তরে কি বলেছিল সেটা আমরা কেউ বুঝতে পারিনি। তবে দুজনের ক্ষণিকের আলোচনার পরেই লাবণ্য বলে উঠেছিল, তাহলে একদম পাকা, তোদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে। তবে শরীর যদি ঠিক লাগে তাহলে কি এখন কি বেরোতে পারবি ঠাকুর দেখতে? ততক্ষণে আমিও লাবণ্য ইশারা বুঝে গেছিলাম, তাই বলে উঠলাম, দেখো শরীর যদি ঠিক লাগে তাহলে বেরোতে পারো, না হলে ওকে বিশ্রাম দাও। সবকিছু দেখে কিছুটা হতভম্ব হয়ে গেছিল রবি। এতক্ষণ পরে সাহস করে জিজ্ঞাসা করে, এমন কেন হলো? কিছুক্ষণ আগেও তো ভালো ছিল।
দুপুরে একসাথে খেয়েছিলাম। রবির কথার মাঝখানে থামিয়ে লাবণ্য বলে ওঠে, সুখবর আছে তাই শরীরটা এমনভাবে খারাপ হয়েছে। তুমি বাবা হতে চলেছ বুঝলে। লাবণ্য কথায় লজ্জিত হয়ে রবি সুমতিকে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? যদি মায়ের কথা সঠিক হয় তাহলে সত্যিই আনন্দের। আমাদের দুজনের সংসারে আরেকজনের আবির্ভাবের সংকেত পেয়ে সত্যি আমি অত্যন্ত খুশি। বিশেষ করে দুর্গা পঞ্চমীর দিনে এমন সুখবর সত্যিই আনন্দের। সুমতি কিছুটা সুস্থ হলে লাবণ্য বমির ওষুধ এবং মাথা ধরার ওষুধ খাইয়ে বলে, একটু পরে ভালো লাগলে চলো বেরিয়ে পড়ি, আমরা তো আছি, অসুবিধা হবে না। কিছুটা দেরিতে হলেও সেদিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সকলে। ঘন্টা দুয়েক বেশ কয়েকটি প্যান্ডেল দেখে বাড়ির পথে ফেরার সময় আমাদের নামিয়ে সুমতিকে নিয়ে রবি চলে যায়। যাওয়ার সময় লাবণ্য বলেছিল, কালকে তোকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব, সেখানেই সঠিক নির্ণয় হয়ে যাবে। সেদিন পথে আর সুমতির শরীর খারাপ হয়নি। বাড়ি ফেরার সময় লাবণ্য বারবার জিজ্ঞাসা করছে, রাতে হালকা কিছু খেয়ে নিস, একদম উপোস করে ঘুমাবি না, তবে ভারী কিছু খেতে যাস না কিন্তু। মাথা নাড়িয়ে সম্মতি দিয়েছিল সুমতি। রবির রিকশায় বসে যাওয়ার সময় অনেকটাই প্রফুল্ল দেখাচ্ছিল ও চোখ মুখ। তাতে বুঝতে পারছিলাম সন্তান আসার সূচনা পেয়ে মনটা খুশিতে ভরে উঠেছে। কেবল সুমতির একা নয়, এমন অবস্থা রবিরও। আমাদেরও ভালো লাগলো দুজনের সংসারে নতুন অতিথির আবির্ভাবের সূচনা পেয়ে। রাতে বিছানায় শুয়ে লাবণ্য কানে কানে বলে, দেখেছ, মানুষ ভালোবাসা পেলে কেমন পাল্টে যায়। যে ছেলেটা কদিন আগে সংসার নামের কিছুই বুঝতো না, খালি নেশা করে ঘুরে বেড়াতো, তার বউটাকে বিয়ে করে এনেছিল ঠিকই, কিন্তু সংসারের কোনো দায়িত্ব নিতে রাজি ছিল না, সে আজকে কেমন পাল্টে গেছে। এটাই হলো সংসারের শান্তি। যে সংসারে ভালোবাসা চিরন্তর বজায় থাকে, সে সংসারে সহস্র অভাব হলেও মানিয়ে নিতে অসুবিধা হয় না। আমাদের সুমতি খুব মিষ্টি মেয়ে, তার উপরে তার স্বভাব এতটাই সুমধুর যে সংসারের সুখ দুঃখগুলোকে খুশিতে বদলে নিয়েছে। এমন মেয়েরাই সংসার করতে পারে, তাই না? পাশে শুয়ে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বললাম, যেমন আমার গিন্নি তেমনটাই তো সুমতি। কথাটা শেষ হতেই মৃদু হেসে বুকের মাঝে মুখ লুকিয়ে ফিসফিস করে বলে ওঠে, ভালোবাসা একতরফা হয় না, উভয়ের সম্মতিতে ভালোবাসা চিরন্তন বজায় থাকে বুঝলে। পরের দিন লাবণ্য সুমতিকে নিয়ে আমাদের পারিবারিক ডাক্তারের কাছে গেছিল। সাথে অবশ্য রবিও ছিল। সেখানে একটা ছোট্ট টেস্টের পরে ডাক্তার পুষ্টি করেছিল সুমতির সন্তান সম্ভাবনা সঠিক। তবে এই মুহূর্তে 3 মাসের গর্ভাবস্থা, এখন থেকে খাওয়া দাওয়া ওষুধ সেবন সঠিক সময় করতে হবে। প্রতিদিন খাবারের তালিকা দিয়ে মাসে একবার করে ডাক্তারের চেক আপ করিয়ে যেতে হবে। ওরা বাড়ি ফেরার পরে সবকিছু জানতে পেরেছিলাম। সেদিন ছিল দুর্গা ষষ্ঠী। লাবণ্যর উপবাস, তাই মণ্ডপে পূজা দিয়ে আসার পরে একবেলা ফলাহার করবে, এটাই দেখে এসেছি বিয়ের পর থেকে। তাই বাড়িতে এসে রান্নার জোগাড় করতে বললাম, আজকে রান্না বাদ দাও, তোমার উপবাস, সাথে সুমতিও। ক্লান্ত, হোটেল থেকে নিরামিষ খাবার আনিয়ে নিচ্ছি, সবাই বিশ্রাম নাও। সন্ধ্যায় যদি আবার ঠাকুর দেখতে ইচ্ছা হয় তখন যেতেও পারবে। বাড়িতে সুমতির সাথে লাবণ্যকে নামিয়ে দিয়ে রবি নিজের কাজে চলে যায়। যাওয়ার আগে বলে যায়, আমি সন্ধ্যায় আসবো, ঠাকুর দেখাতে নিয়ে যাব। রবি যাওয়ার সময় লাবণ্য বলেছিল, এখন থেকে তোমার দায়িত্ব অনেক বেড়ে গেল, এখন থেকে বেশি বেশি রোজগার করা শুরু করে দাও। সংসারে সন্তান আসতে কয়েকটা মাস বাকি রয়ে গেছে। সুমতিও কয়েক মাস পরে কাজকর্ম তেমন করতে পারবে না, তখন তাকেও বেশি বেশি করে বিশ্রামে থাকতে হবে। তাই সব দিক ভেবেচিন্তে কাজ করো। মন দিয়ে শুনে গেছিল রবি। লাবণ্যর কথাগুলো যাওয়ার সময় বলেছে, আপনি যেমন যেমন বলবেন তেমন করেই চলবো। আমাদের সব থেকে বড় সাহারা আপনারা। আপনাদের পরিবারের সাথে থেকে আমাদের বড়ই উপকার হচ্ছে, না হলে এমন অবস্থায় সত্যি আমি অসহায় হয়ে উঠতাম। পুজোর বাকি দিনগুলো একরকম ভালোভাবেই কেটেছিল। সুমতি সারাদিন আমাদের বাড়িতেই থেকে রাতে খাবার নিয়ে বাড়ি চলে যেত। তবে প্রতিদিন সন্ধ্যায় ঠাকুর দেখার জন্য রবি হাজির হয়ে যেত তার রিকশা নিয়ে। ঠিক সন্ধ্যার পূর্বে লাবণ্য নিজের হাতে সাজিয়ে দিয়েছে সুমতিকে। মায়া পড়ে গেছিল মেয়েটার উপরে। বেশ কয়েক মাস হলো আমাদের বাড়ির সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল, তাই এতটা মায়ার বন্ধনে জড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক ছিল। সেবার পুজোয় সুজয় সব থেকে বেশি আনন্দ পেয়েছিল। অন্য পুজোগুলোতে আমাদের সাথে ঠাকুর দেখতে গেলেও হয়তো একটা দিন, কিন্তু এবারের পুজোয় আমি প্রতিদিন বেরোইনি।
কিন্তু লাবণ্যের সাথে সুজয় সুমতিকে নিয়ে রিকশায় ঘুরে বেরিয়েছে প্রতিটা দিন। সেজন্যই সুজয় এই পুজোয় মন থেকে অনেকটাই খুশি ছিল। তার প্রতিটি ভঙ্গিতে প্রকাশ পাচ্ছিল। পাড়ার দুর্গাপুজো প্যান্ডেলে দিনের বেলায় সুজয় বারবার ঘুরে ফিরে এসে সুমতিকে সাথে নেওয়ার জন্য বায়না করাতে লাবণ্য বলেছিল, বাড়ির কাজকর্মগুলো শেষ করতে দিবি তো, নাকি তোর সাথে দিদি সকাল থেকে প্যান্ডেলে গিয়ে বসে থাকবে? সুজয় কিছুটা বিরক্ত হয়ে বলেছিল, এখানে আমার তেমন কেউ বন্ধু নেই, সেটা তো তুমি জানো। দিদিকে সাথে পেলে খুব ভালো লাগতো, তাই তো দিদিকে নিয়ে প্যান্ডেলে বসে থাকলেও আনন্দের সাথে সময়গুলো কেটে যায়। তুমি বোঝো না কেন মা? ততক্ষণে সুজয়কে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরে সুমতি বলে ওঠে, হ্যাঁ রে বাবু, যাবো তো। হাতের কাজগুলো সেরে দিয়ে তোমার সাথে প্যান্ডেলে যাব। যতক্ষণ না সুমতি কাজ শেষ হচ্ছে ততক্ষণ সুজয় তার পেছন পেছন ঘুরতে থাকে। সেটা দেখে আমিও হেসে উঠে বলেছি, তুই যদি এমনভাবে দিদিকে বিরক্ত করিস তাহলে দিদি কাজ করতে পারবে তো? আমার দিকে বিরক্তিসূচক চাহনিতে তাকিয়ে বলে, তুমি বুঝবে না, তোমার বয়স অনেক হয়ে গেছে, তাই তুমি সারাদিন ঘরের মধ্যে বসে থাকো পুজোর সময়টা। আমাদের কি এখন বাড়িতে বসার বয়স বলো তুমি? দিনের বেলায় পাড়ার পুজো প্যান্ডেলে পুজো দেখার আনন্দটা নেওয়াটাই উচিত, তাই না? আমিও হেসে উঠে বলেছি, চল দিদিকে ছেড়ে দে, আমি তোর সাথে যাচ্ছি, দিদি পরে চলে আসবে। সুমতিকে সুজয়ের হাত থেকে বাঁচানোর জন্য এটাই উপযুক্ত মনে হয়েছিল, কারণ আমি জানতাম এই সময়টায় ওর একটু বিশ্রামের প্রয়োজন হয়। কিছুক্ষণ তো মেয়েটা বিশ্রাম নিতে পারবে। এক সময় দুর্গাপুজোর অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পরের দিনই স্কুল খুলে গেছিল। বিজয়া দশমীর পরের দিন সকালে আমারও অফিস ছিল, তাই ছেলেকে নিয়ে ওর ছাত্রাবাসে ছেড়ে অফিসে পৌঁছেছি। পথে যেতে যেতে বারবার বলেছে, দিদির বেবি হলে আমায় প্রতিটা ছুটিতে বাড়িতে নিয়ে আসবে কিন্তু। আচ্ছা বাবা, দিদির বেবি খুব ছোট্ট হবে তাই না? মুচকি হেসে সান্ত্বনা দিয়ে বলেছি, যখন দিদির বেবি হবে তখন তুই নিজেই দেখে নিবি, তাহলে বুঝতে পারবি। যাওয়ার সময় পুরোটা রাস্তায় অনর্গল কথা বলে গেছিল, আর সব কথাগুলোই ছিল সুমতিকে আর তার সন্তানকে নিয়ে। কিছু কথার উত্তর দিয়েছি, কিছু কথা এড়িয়ে গেছি, কিন্তু ওর মনের উৎসাহটা যে চরম অবস্থায় পৌঁছেছিল সেটা বুঝতে পেরেছিলাম। দুর্গাপুজোর 20 দিন পরে আবার কালী পুজোর ছুটিতে কয়েকদিনের জন্য এসেছে সুজয়। কালী পুজোর সময়ও রবি রিকশায় একটা দিন ঘুরেছে, সাথে অবশ্য সুমতি আর লাবণ্য ছিল। ভাইফোঁটার দিন সুমতি ভাইফোঁটা দিয়েছিল সুজয়কে। এত বড় হয়ে যাওয়ার পরে সেই প্রথম সুজয় ভাইফোঁটা পেয়েছিল সুমতির হাত থেকে। ভাইফোঁটার আগের দিন বিকালে আমার কানে কানে বলে, বাবা, দিদি তো কালকে ভাইফোঁটা দেবে, আমাকে কি দিতে হবে তুমি একটু বলো তো। মুচকি হেসে বলেছিলাম, কি ইচ্ছা তোর দেওয়ার? দিদি ভাইফোঁটা দেবে, তাছাড়া তুই প্রথমবার ভাইফোঁটা নিবি, এটা তো তোর কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। তাই তুই বল, তোর কি ইচ্ছা? ভাইফোঁটা উপলক্ষে দিদিকে কি উপহার দিতে চাস? আমার সামনে দাঁড়িয়ে আকাশ পাতাল চিন্তা করে গোমরা মুখে বলে, ধ্যাত, আমি কি এর আগে ভাইফোঁটা নিয়েছি কোনোদিনও? তাহলে আমি কি করে জানবো কি দেয়? হেসে উঠে বলেছি, ঠিক আছে, সন্ধ্যার পরে আমার সাথে বাজারে যাবি, যেটা দেখে তোর ভালো মনে হয় সেটাই দিস, তবে একটা জিনিস মনে রাখিস, এমন জিনিস দিবি যাকে দিদির সংসারে কাজে আসতে পারে। খুশি হয়ে গেছিল সুজয় আমার কথা শুনে, তাই সন্ধ্যার সময় জামা প্যান্ট পরে আমার পিছন পিছনে ঘুরতে শুরু করেছিল। সেই দেখে সুজয়ের মা বলেছে, কি ব্যাপার, বাপের সাথে কোথায় যাবে বলে বায়না করছে নাকি? কিছু কিনে দিতে হবে। মাকে হেয়ালি মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে বলেছে, সে আমার আর বাবার ব্যাপার, এখানে তোমার প্রয়োজন নেই। কিন্তু ছেলের হাত ধরে বাড়ি থেকে বেরোনোর সময় লাবণ্যকে ইশারায় বুঝিয়ে দিয়েছিলাম কালকের ভাইফোঁটার জন্য কিছু উপহার কিনতে দিতে হবে। মুচকি হেসে লাবণ্য বলেছে, এই ব্যাপার, সে তো আমাকেই বলতে পারতো। আমি ঠিক করে দিয়েছিলাম ভাইফোঁটার উপহার কি নিলে সুমতির সংসারে কাজে আসবে, তাই একটা ছোট্ট প্রেসার কুকার আর একটা চুড়িদার ড্রেস, একসাথে দুটো উপহার দিতে পারবে ভেবে খুব আনন্দ হয়েছিল ছেলের। বাড়ি ফেরার সময় বলছিল, এই উপহার দেওয়ার ব্যাপারটা কিন্তু একদম কাউকে বলবে না, কালকে যখন ভাইফোঁটা দেওয়া হবে তখনই এগুলো প্রকাশ্যে আনবো, দিদি খুশি হয়ে যাবে, তাই না বাবা? বৈশাখ মাসের শেষের দিকে সুমতিকে হাসপাতালে ভর্তি করা হয়।
মাসখানেক পূর্বে লাবণ্য নিজের উদ্যোগে সাধের আয়োজন করেছে। সেদিন রবি সমস্ত বাজার করে এনেছিল, কারোর কথা শোনেনি। বাধা দিতে গেলে বলেছে, আপনারা যা করেছেন আমার মা বাবা থাকলেও এতটা করতো না। আজ আমার স্ত্রীর প্রথম সাধ, তাই সবটাই খরচ আমার। কর্তামশাই আজ বাধা দেবেন না। সেদিন রবিদের বস্তি থেকে কয়েকজন সধবা মহিলাকে নিমন্ত্রণ করা হয়েছিল আমাদের বাড়িতে। তবে বিশেষ কিছু আয়োজন করেনি, ঘরোয়াভাবে সাধের অনুষ্ঠান সম্পন্ন করেছিল কয়েকজন মিলে। তার মাসখানেকের মধ্যেই এক সকালে উঠেই প্রসব যন্ত্রণা উৎপন্ন হলে রবির আগে ঠিক করে রাখা গাড়িতে হাসপাতালে ভর্তি করে বাড়িতে সংবাদ দেয়। সেদিন লাবণ্যর সাথে আমিও পৌঁছেছিলাম হাসপাতালে। যখন গর্ভাবস্থায় 4 মাসের ছিল তখন থেকেই লাবণ্য সাথে নিয়ে হাসপাতালে কার্ড করিয়ে দিয়েছিল। সেখানে রবি প্রতি মাসে চেক আপে নিয়ে যেত। প্রসব যন্ত্রণা উৎপন্ন হতে প্রথমেই স্ত্রীকে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে সংবাদ দেওয়াতে আমিও লাবণ্যর সাথে গেছিলাম। কয়েক মাস পূর্ব থেকে লাবণ্য সুমতিকে বুঝিয়েছিল নর্মাল প্রসব করার ক্ষেত্রে সুবিধাগুলো, অপারেশন করে প্রসব করলে যে অসুবিধাগুলো পরে সইতে হয় সেগুলো। তাই সেদিন লাবণ্যর পরামর্শ মতো স্বাভাবিক প্রসব হলেও যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। পরে অবশ্য সেসব কথা জানতে পেরেছিলাম। বেলা 10টা বাজার কয়েক মুহূর্ত পরেই অপারেশন থিয়েটার থেকে সংবাদ এসেছিল একজন নার্সের মাধ্যমে, আপনাদের বাড়িতে লক্ষ্মীর আগমন হয়েছে। শুনেই অত্যন্ত আনন্দের সাথে কেঁদে ফেলে রবি বলেছিল, আমিও চেয়েছিলাম কন্যা সন্তানের জন্ম যেন হয়। ঈশ্বর কথা রেখেছেন। কিছুক্ষণ পরে একটা ট্রেতে করে নবজাত শিশুকে আমাদের সামনে এনে দেখিয়ে নার্স বলে ওঠে, খুব সুন্দর হয়েছে বেবি, চোখ নাক মুখে নকশা অত্যন্ত সুন্দর, সাথে ফর্সা এতটাই ছিল মনে হচ্ছিল যেন কোনো ইংরেজি নারীর সন্তান। নবজাত কন্যাকে প্রথম দেখানোতে নার্সের হাতে 200 টাকা ধরিয়ে দিয়ে বলেছিল, দিদি ওর মাকে একটু দেখার সুযোগ করে দিলে খুব উপকার হতো। লাবণ্যের সাথে রবি গিয়ে সুমতির সাথে সাক্ষাৎ করে এসেছিল। সম্পূর্ণ সুস্থ ছিল মা এবং সন্তান। ততক্ষণে নবজাত শিশুকে মায়ের পাশে শুয়ে দেওয়া হয়েছিল। সেই দেখে আবেগে আপ্লুত হয়ে রবি বলে উঠেছিল, মা ঠাকুরন, আপনি তো প্রথম থেকে আমার স্ত্রীকে সযত্নে রেখেছেন, নিজের চোখে চোখে রেখেছেন, তাই আজকে সুস্থ সন্তানের সাথে মাকে একসাথে দেখতে পেলাম। একটা অনুরোধ করব, আপনি এখানেই আমার কন্যা সন্তানের নামকরণ করুন, সেটাই হবে আমাদের সৌভাগ্য। সন্তানের সাথে তার মাকেও আদর করতে করতে লাবণ্য বলেছিল, এখনকার মতো না হয় আমি ওর নাম রাখলাম, পরে ভালো নামকরণের সময় করে নিতে পারবে। আজ থেকে ওকে আমরা সবাই জানবো ঝুমা বলে। লাবণ্যর মুখ থেকে নিজের কন্যার নাম ঝুমা রাখাতে রবি সেখানেই লাবণ্যর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে, মা, কন্যাকে আশীর্বাদ করুন যেন সুস্থ সবল থাকে, তার সাথে ওর মাও যেন শারীরিকভাবে সুস্থ থাকে। লাবণ্য মিষ্টি হেসে বলেছিল, তোমরা সকলেই সুস্থ সবলভাবে আনন্দে দিনগুলো কাটালে আমাদেরই খুব ভালো লাগবে। হাসপাতাল থেকে সুমতির সাথে নবজাত কন্যা ঝুমাকে নিয়ে আমাদের বাড়ির নিচের একটা ঘরে এসে উঠেছিল। এর জন্য লাবণ্য আগে থেকে সমস্ত কিছু তৈরি করে রেখেছিল। রবি মৃদু আপত্তি করলে লাবণ্য বলেছিল, তুমি বাড়িতে থাকলে কাজে কে যাবে? রোজগার না করলে তোমার বউ মেয়ের দেখাশোনা কিভাবে হবে একবার ভেবেছো? তাই আমি যে ব্যবস্থা করেছি সেই মতোই কিছুদিন অন্তত সুমতি এখানেই থাকবে আমাদের দেখাশোনাতে। এরপরে রবি আর আপত্তি করেনি। লাবণ্যই পরামর্শ দিয়েছিল রবিকে, আমি না হয় আমাদের বাড়িতে তোমার স্ত্রী সন্তানকে রাখার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এই প্রসবকালে ওদের দেখাশোনা করার জন্য একজনের সব সময় সাথে থাকার জন্য বয়স্ক মহিলা হলে ভালো হতো। সেটা তোমার দায়িত্ব। দেখো, তেমন যদি কাউকে মাসখানেকের জন্য রাখতে পারো ওদের পক্ষে ভালো হয়, আর যদি তেমন সম্ভব না হয় তখন সমস্ত দায় দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। সেটা পারবে যদি দেখো। তবে এই সমস্ত কাজকর্ম কোনো বিচক্ষণ মহিলার দ্বারাই সম্ভব। আমাদের বাড়িতে থাকলে আমার চোখে চোখে থাকবে, তুমিও নিশ্চিন্ত মনে কাজে যেতে পারবে। তবে রাতে মেয়ে বউয়ের কাছে তোমাকে থাকতে হবে যতদিন না সুমতি নিজের কাজ নিজে করতে না পারে ততদিন। সবকিছু শুনে রবি সেই দিন বস্তি থেকে একজন বয়স্ক মহিলাকে নিয়ে আসে। সম্পর্কে নাকি রবির দূর সম্পর্কের মাসি হয়। একা থাকেন, রবির অনুরোধে মা মেয়ের দেখাশোনার দায়িত্বে থাকবেন বলে জানা গেল।
লাবণ্যরও সুবিধা হলো বাড়ির কাজের পরে মাঝে মধ্যেই নিচের ঘরে গিয়ে মায়ের সাথে ছোট্ট ঝুমাকেও দেখে আসতে পেরেছিল। আসলে লাবণ্যর মায়াতে সুমতির সংসার স্থিতিশীল হয়ে উঠেছিল। আমিও বাধা দেওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। লাবণ্য যেভাবে নিজের সংসার চালনা করছিল, সাথে সুমতি ও রবিকে একটা সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় মগ্ন ছিল। সুমতির কন্যা সন্তান বাড়িতে আসার হপ্তাখানেকের মধ্যে সুজয় বাড়িতে এসেছিল। এসেই সর্বক্ষণ ছোট্ট বেবির কাছেই যেন বাধা পড়ে গেছিল। তার খেলার পুতুল হয়ে থেকে গেছিল ছোট্ট ঝুমা। 2 দিন পরেই ছাত্রাবাসে যাওয়ার সময় মন খারাপের জন্য কেবল বলছিল, বাবা পরের হপ্তায় বেবি আরো অনেকটাই বড় হয়ে যাবে না? বাবা ছোট্ট বেবি কতদিনে হাঁটতে শুরু করবে বলো না? যখনও হাঁটতে পারবে তখন খুব মজা হবে। বলেই ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আনন্দে হাততালি দিয়ে উঠেছিল বারবার। সুজয়কে সান্ত্বনা দেওয়ার ইচ্ছা ছিল না, কারণ লাবণ্যর সাথে ছেলেও যেভাবে ওদের সাথে আষ্টে পৃষ্ঠে মায়ার বন্ধনে জড়িয়ে গেছিল, সেখান থেকে ওদের বের করে আনা আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠেনি। এমনভাবে চলতে চলতে ঝুমার বয়স 1 বছর পেরিয়ে গেছিল, কিন্তু লাবণ্যর একবারও মনে হয়নি যে ওদের একটা আলাদা সংসার আছে, সেখানে ওদের একটা নিজস্ব গোপনীয়তা নীতি থাকবেই। চিরকাল তো এভাবে চলবে না। তাই একদিন রাতে লাবণ্যকে একান্তে বোঝালাম, অনেকদিন তো হয়ে গেল, এবার ওদের মতো করে সংসার গুছিয়ে নিতে দাও। নিচের ঘরটা ভাড়া হচ্ছে, এটা তো বুঝতে পারছো। সুমতি এখন যথেষ্ট সুস্থ, নিজের সংসারে হাল ধরতে পারবে। আমার মনে হয় রবিকে সম্পূর্ণ দায়িত্ব নিতে দিতে হবে। তবে সুমতি যেমন এ বাড়িতে এসে কাজে কর্মে তোমার সাথে যুক্ত থাকতো তেমনই থাক, সাথে ছোট্ট মেয়েকেও সাথে এনে দেখাশোনা করতে পারবে। রাতে আবার ওরা নিজের বাড়িতেই ফিরে যাক। কি বলো, ঠিক বলছি তো? আপত্তি করেনি লাবণ্য, সবকিছু চিন্তা করে বলেছে, হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ, আমি কাল রবিকে জানিয়ে দেব, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। লাবণ্যর কথার উত্তরে বললাম, রবিকে বুঝিয়ে বলবে এমন করে যাতে ওর মনের মধ্যে কোনো প্রশ্ন না জেগে ওঠে। ততক্ষণে মুচকি হেসে বলে, আরে বাবা, আমাকে তুমি এখনো ঠিক করে চিনতে পারলে না? আমি সব দিক সামলেই কথাটা এমনভাবে বলবো ওরা খুশি খুশি নিজের ব্যবস্থা করে নেবে। 2 দিন পরে থেকেই রবি সব ব্যবস্থা করে নিয়েছিল। আগের মতো সকালে নিজের রিকশাতে বউ মেয়েকে এ বাড়িতে নামিয়ে দিয়ে কাজে চলে যেত, সন্ধ্যায় বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে শুরু করেছিল। আমিও নিচের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন ভাড়াটে খুঁজতে শুরু করেছিলাম। সময়ের সাথে সময় চক্র এগিয়ে যেতে শুরু করেছিল। দেখতে দেখতে সুজয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত হতেই উচ্চশিক্ষার জন্য বেঙ্গালুরুতে অবস্থান করছে। সেখানে সবকিছু বুঝে নিজের উচ্চশিক্ষা নিয়ে ব্যস্ত হয়ে উঠেছিল। ঝুমাও ততদিনে স্কুলের উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করেছিল। যত বড় হচ্ছিল ততই তার বুদ্ধিমত্তার সাথে সৌন্দর্য প্রকাশ পেয়ে উঠেছিল। তখন ক্লাস 9-এ পড়ে ঝুমা। সেই বছরই বিদেশে চাকরি নিয়ে প্রথমবার দেশের বাইরে যাওয়ার ছিল, তাই বাড়িতে কিছুদিনের জন্য এসেছিল সুজয়। এমনিতে ছোট থেকে ঝুমার সাথে সুজয়ের একটা ভাই বোনের সম্পর্ক গড়ে উঠেছিল। বেঙ্গালুরুতে গেলেও যখনই সময় পেয়েছে বাড়িতে এসেছে এবং ঝুমাকে বলছে, তোকে কিন্তু আমার মতো উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজেদের সংসারকে সে বস্তির মধ্যে ফেলে রাখবি না, সেখান থেকে তোদেরকে বেরোতে হবে। নিজেদের একটা পরিচয় তৈরি করতে হবে, তার জন্য তোকেই দাঁড়াতে হবে। আমি তোর পাশে সব সময় থাকবো। বাবা মা যেমন আছে আমিও তেমন ভাবে তোর উচ্চ শিক্ষাগুলো দেখাশোনা করব, যাতে ঠিকঠাক হয়। ঝুমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল সুজয়ের, কিন্তু বিদেশে যাওয়ার বছর 4 পরেই একদিন ওর মায়ের কাছে ফোন আসে। এমনিতেই মাঝে মধ্যে ফোন করে, সেদিনের ফোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অবশ্য তখন আমি অফিসেই ছিলাম। রাতে এসে শুনতে পেরেছি সবকিছু। সুজয় বিদেশে গিয়েছিল একটা বহুজাতিক কোম্পানির এক্সিকিউটিভ হয়ে, কিন্তু মাত্র 4 মাস পরে জার্মানির একটা মেডিসিন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে চলে যায়। এরপরে আর কোথায় কোথায় কেমন চাকরি পেয়েছিল আমার জানা ছিল না, তবে ঝুমার পড়াশোনার জন্য বরাবর অর্থ সাহায্য করে গেছিল। সেদিন বিকালের দিকে ফোন এসেছিল, তখন সেখানে উপস্থিত ছিল সুমতি এবং ঝুমাও। ঝুমার তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাথার উপরে, এখানেই বেশিরভাগ সময় বসে পড়া তৈরি করত। ফোনটা আসার সময় বিকালের চায়ের আসর বসেছিল, যথারীতি সুমতি এবং ঝুমাও পাশে ছিল। সেই সময় ইন্টারন্যাশনাল ফোনটা আসতেই লাবণ্য বুঝে গেছিল ছেলের ফোন, তাই অত্যাধিক আবেগে ফোনটা স্পিকার দিয়ে ধরেই বলে ওঠে, বাবু অনেক দিন পরে তোর ফোন পেলাম, আগে বল কেমন আছিস আর এখন কোথায় আছিস?
ফোনের মাধ্যমে উত্তর এসেছিল, মা আমি ভালো আছি, তুমি এত উতলা হও কেন? আমি তো যখনই সুবিধা হয় তখনই ফোন করি। ভালো আছি, ঝুমা কি পাশে আছে? ততক্ষণ ঝুমা পাশ থেকে বলেছে, হ্যাঁ আছি, বলো কি বলছো। বলছি তোর তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার কদিন থাকলো। পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরে আমি তোর জন্য ব্যাঙ্গালোরে কথা বলে রেখেছি। রেজাল্ট বেরোনোর পরে তোকে ওখানে যেতে হবে এবং বাকি পড়াশোনাটা ওখানেই করতে হবে। তার সবকিছু দায়িত্ব আমার। উত্তরে ঝুমা বলে, হ্যাঁ সে তো না হয় বুঝলাম, আগে তো পরীক্ষা দিই, তারপরে রেজাল্ট বেরোনো, এখন অনেক দিন বাকি, তুমি মায়ের সাথে কথা বলো। ততক্ষণে লাবণ্য বলে, বল এবার, এখন কোথায় আছিস? সেটা তো বুঝলাম না। শেষবার যখন ফোন করেছিলি অনেক দিন আগে, তখন তো বলেছিলিস নাকি জার্মানি কোন শহরে আছিস। তুই যেভাবে কাপড় বদলানোর মতো চাকরি বদল করছিস, ভয় হয় কোথা থেকে কোথায় যাচ্ছিস, আমরা তো কিছুই জানতে পারছি না। ততক্ষণে ফোনের মধ্যে এসে সুজয় বলে উঠেছিল, মা বললাম তো, আমি সুস্থ আছি, ভালো আছি। বর্তমানে আমেরিকার শিকাগোতে আছি। এখানে মাস ছয়েক হলো এসেছি। তোমাকে যে কথাটা বলার জন্য এবার ফোন করলাম সেটা হলো, আমার সাথে বছরখানেক আগে একজন মেয়ের পরিচয় হয়। তার সাথে বেশিরভাগ চাকরিগুলোতে দুজনে একসাথে যোগ দিয়েছিলাম। একসাথে চাকরি করার কারণে সম্পর্কটা আরো দৃঢ় হয়ে ওঠে। বলেই আমতা আমতা করাতে লাবণ্য ধমক দিয়ে বলে উঠেছিল, কি তখন থেকে আমতা আমতা করে বেড়াচ্ছিস? স্পষ্ট করে বল, যা বলবি। মায়ের ধমক খেয়ে এক নিঃশ্বাসে বলে গেছিল, আসলে আমরা দুজনে লিভিং রুম পার্টনার হিসেবে থেকেছি। মেয়েটার সাথে 1 বছর হয়ে গেছে, তাই ভাবছি ওকেই পার্মানেন্ট লাইফ পার্টনার হিসেবে। এইটুকু শুনে লাবণ্য রীতিমতো চমকে উঠে চিৎকার করে বলেছে, কি বললি তুই? একটা মেয়ের সাথে বিয়ে না করে 1 বছর ওর সাথে এক ঘরে এক বিছানায়? হায় হায় ভগবান, এই কথা শোনার আগে আমি মরে গেলাম না কেন? রীতিমতো চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, তোকে এমনভাবে যত্ন সহকারে বড় করে উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছিলাম, সেখানে গিয়ে তুই উচ্ছন্নে চলে গেলি। হায় ভগবান। ততক্ষণে ফোনে ওপার থেকে বোঝানোর অনেক চেষ্টা চালিয়ে যায় সুজয়। এইভাবে খানিকক্ষণ রোদন করতে থাকায় বিরক্ত হয়ে ফোনে লাইন কেটে দেয়। ততক্ষণে সুমতির সাথে ঝুমাও সবকিছু শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ে। লাবণ্য নিজের মতো হাউতাস করে গেছিল। ঝুমা অনেক বোঝানোতে লাবণ্য বলে, তুই কি বুঝবি মায়ের যন্ত্রণার কথা? যে সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করেছি, তারপরে তিল তিল করে মানুষ করার পরে সন্তানের থেকে এমন ব্যবহার পেলে তখন কেমন লাগে, সেটা একজন মাই জানে। মাঝপথে সুমতি থামিয়ে দিয়ে বলে, মাগো, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আমিও তো একজন মা। তোমার যন্ত্রণাটা কতটা সেটা বোঝার ক্ষমতা আমার আছে। এই মেয়ে কি করে বুঝবে এতটা? ভাই এতটা ঠিক করলো না। একটা বিদেশিনী মেয়ের পাল্লায় পড়ে এতদিনের সম্পর্কগুলো কেমন করে ভুলে যায়। আসলে মেয়েটাই ভাইয়ের মাথা খারাপ করেছে, না হলে এমনটা হতো না। মাকে মাঝপথে থামিয়ে দিয়ে ঝুমা বলে ওঠে, থামো তো, তোমরা সবসময় মেয়েদের দোষ দেখো। মামার নিশ্চয়ই মেয়েটিকে পছন্দ হয়েছে, তাছাড়া তারা উচ্চশিক্ষায় শিক্ষিত, বড় বড় চাকরি করছে, তাদের চিন্তা ভাবনাটা কি আমাদের মতন মধ্যবিত্তের সাথে সমান হবে? সে কথাটা চিন্তা করতে হবে। আমি পরে মামার সাথে কথা বলে নেব, আসল রহস্যটা কোথায় আমি একমাত্র বের করতে পারবো। তিনজনের মধ্যে নানা রকম আলোচনা হয়ে গেছিল সুজয়কে নিয়ে। সেই সব কথা রাতে বাড়িতে এসে আমি সবকিছু জানতে পারি। লাবণ্যর থেকে সমস্ত কিছু শুনেও চুপ করেছিলাম, কারণ ছেলে সাবালক হয়ে গেছে, অনেক বড় চাকরি করে, বয়স তো 26 পূর্ণ হয়ে 27 হতে চলেছে। এমন সন্তানদের ধমকে চমকে কোনো কাজ হয় না। আসল ব্যাপারটা বুঝতে হবে বলেই মনে হয়। কালকেই একবার সময় করে ওর সাথে কথা বলতে হবে, তবেই সবকিছু বোঝা যাবে। মনে মনে ঠিক করে নিয়েছিলাম লাবণ্যকে কেবল সান্ত্বনা দিয়ে বললাম, দেখো তোমার ছেলে এখন সে ছোট্টটি নেই যে মায়ের আঁচল ধরে ধরে ঘুরবে। ওর ভবিষ্যতে ও কি করবে, কাকে নিয়ে বাঁচবে, ও নিজেই ঠিক করে নিক না। আমরা আর কতদিন থাকবো এই পৃথিবীতে? ও যাকে নিয়ে বাঁচতে চায়, যাকে নিয়ে জীবনে ভালো থাকতে চায়, সেই স্বাধীনতাটুকু তো তার আছে, তাই না? তাহলে তুমি কোন অধিকারে নিজের ছেলের ভবিষ্যৎ সাজাবে বলে আশা করে বসে আছো, কেবলমাত্র মা হওয়ার অস্তিত্ব দাবি করে? যদি সন্তান সেটা মেনে না নেয়, তখন কোনো উত্তর আছে তোমার কাছে? লাবণ্য সব কথা শুনে গেছিল, কিন্তু তবুও যেন মনের ভিতর দুঃখটা থেকে গেছিল। তবুও বলে, মায়ের মন তো তুমি বুঝবে না? সন্তান যত বড় হয়ে যাক, মায়ের একটাই ইচ্ছা থাকে, একটা আশা থাকে, নিজের হাতে একটা সুন্দরী মেয়ে দেখে ছেলেটার সংসার বসানোর।
সেগুলো তোমরা বাবা হয়ে বুঝতে পারবে না। সবকিছুই বুঝতে পেরেছিলাম, অযথা সান্ত্বনা দিলে মায়ের মন বুঝবে না, তাই অযথা কথা না বাড়িয়ে কেবল বললাম, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব ওর মনে কি আছে। এখন তো বিশ্রাম নাও, চিন্তা ছাড়ো। পরের দিন অফিসে ফোনে যোগাযোগ করতে পেরেছিলাম ছেলের সাথে। অনেকক্ষণ কথা হয়েছিল, যেটুকু হয়েছিল তার কথা তাৎপর্য বের করেছিলাম, সেটাই লিখলাম। মেয়েটি আমেরিকান ইহুদি পরিবারের, একসাথে থেকে ওরা কয়েক বছর থেকে পড়াশোনা চালিয়েছিল। তারপরে দুজনেই মোটামুটি একই জায়গায় চাকরির জন্য পোস্টিং নিয়েছিল। ভালোবাসা তো কিছুটা হয়েছিল, তার থেকেই একসাথে থাকার প্রবণতাটা বেড়ে ওঠে। তখন থেকে ওরা স্বামী স্ত্রীর মতোই একটা রুমে শেয়ার করত। সুজয় বলেছে, মায়ের ইচ্ছা মতো আমি দেশে ফিরে ধার্মিক মতে আচার অনুষ্ঠান মেনে বিবাহ বন্ধনে বাঁধতে পারবো। ওর ধর্ম নিয়ে বাধা থাকবে না, আমি আমার ধর্ম নিয়ে থাকবো। আমাদের মধ্যে সেই রকমই আলোচনা হয়েছে। দ্বিতীয়ত, আমাদের মতো হাই লেভেলের চাকরি করা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ধর্ম নিয়ে বেশি মাতামাতি করে না, এটা তো তুমি জানোই। বুঝতে পারছি মায়ের কষ্ট হচ্ছে। মা চেয়েছিল অনেক কিছুই আমাকে নিয়ে, ভবিষ্যতের একটা স্বপ্ন সাজিয়েছিল, কিন্তু সেই স্বপ্ন সবসময় যে বাস্তবায়িত হয় এমনটা তো নয়। মাঝপথে থামিয়ে দিয়ে বলেছিলাম, তোর সব কথা মেনে নিচ্ছি, তোরা দুজন দুজনকে পছন্দ করিস, ভালোবাসিস, একসাথে চাকরি করিস, এগুলো সব কিছুই ঠিক আছে, কিন্তু সব থেকে বড় একটা জিনিস কি জানিস? কালচার। তুই যে সমাজে বড় হয়েছিস, মেয়েটির সাথে ভবিষ্যতের অ্যাডজাস্ট করতে পারবি কিনা সেটাই দেখার বিষয়। মেয়েটি যে তোর কালচারের সাথে মিশে যাবে এমনটা তো নাও হতে পারে। তখনই কিন্তু তোদের মধ্যে বনিবনা না হওয়াটাই সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াবে। তবে তোরা অনেক দূর এগিয়ে গেছিস, এখন সেখান থেকে ফিরে আসা তোদের পক্ষে অসম্ভব বলে আমার মনে হয়। আমার কথা দীর্ঘক্ষণ শুনে যাওয়ার পরে সুজয় বলে ওঠে, বাবা, তোমার সমস্ত কথা মানছি, কিন্তু আমাদের এখানকার সমাজে এত কিছু দেখা হয় না। দুজনের মধ্যে বোঝাপড়া হলেই সংসার নামের সামাজিক অধ্যায়টা এগিয়ে চলে। তার উপর সবচেয়ে বড় কথা হলো, দুজনেই ভালো রোজগার করি, আমরা ভবিষ্যতে কোথাও একটা ফ্ল্যাট কিনে সেখানে বসবাস করতে পারবো। মাঝপথে থামিয়ে দিয়ে বলেছিলাম, তার মানে তুই এখনই ঠিক করে নিয়েছিস তুই আর এদেশে ফিরবি না, তাই তো? একটা কথা মনে রাখিস, তোর বাবা মা এখনো জীবিত, তাদের কথা তোকে কিন্তু ভাবার প্রয়োজন। আমি তোর উপরে চাপিয়ে দেব না, কিন্তু তবুও তোর স্বাধীনতাতে হস্তক্ষেপ করব না, এটুকু নিশ্চিন্তে থাকতে পারিস। কিন্তু তোর এই কথাগুলো যদি তোর মা শোনে খারাপ লাগবে, মনে প্রচণ্ড বেদনা পাবে। একমাত্র ছেলে যেখানেই থাক, মা চায় সব সময় ছেলে তার কাছে আসুক, তার কাছে থাকুক, যেটুকু সময় হোক ছেলেকে পাশে চাইবেই। মা তো, মায়ের মন বোঝা পুরুষ মানুষের পক্ষে অসম্ভব। আমি এইটুকুই বলতে পারি, এখন তোর ইচ্ছা, তোর স্বাধীনতা তোকে কোন পথে নিয়ে যায় সেটা তোর নিজস্ব ব্যাপার হয়ে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, এটুকু বুঝতে পারছি তুই এদেশে আর ফেরার। কথাগুলো বলতে বলতে আমার বুকের ভিতরে কেমন একটা ব্যথার অনুভূতি হয়। ঠিক তখনই সুজয় বলে, আমার দেশে আমি ফিরবো না, তুমি ভাবলে কি করে? হ্যাঁ, হয়তো সব সময় যেতে পারবো না, এখানে আমরা চাকরি করি, আমাদের এখানে থাকার জন্য তো একটা বাসস্থানের প্রয়োজন, তাই মাঝে মাঝে দেশে তো ফিরবই। তোমাদের সাথে দেখা করব, কিছুদিন একসাথে থাকবো, সবাইকে নিয়ে ঘুরে বেড়াবো, এমনভাবে তো বাঁচতে চাই। তোমাদের ছেড়ে আমি সারাটা জীবন থাকতে পারবো এ কথা তো আমিও বলতে পারছি না। তবে যেহেতু চাকরির ক্ষেত্রে আমাকে এদেশে থাকতেই হবে, তাছাড়া জীবন সঙ্গিনী হিসেবে আমি যাকে বেছে নিয়েছি তাকেই নিয়ে থাকবো। আর তার সে থাকার জন্য একটা মাথা গোঁজার জায়গারও তো প্রয়োজন। সেই জন্যই একটা ফ্ল্যাটের চিন্তা ভাবনা। মাকে বুঝিয়ে বলো, আমি ফিরবো, আমার জীবন সঙ্গিনীকে নিয়ে ফিরবো। ওখানে সমস্ত রকমের আচার অনুষ্ঠান করে মা নিজে বিয়ে দেবে আমাদের। এরপরে আর বিশেষ কিছু বলতে পারিনি। তবে শেষবারের মতো বললাম, তোর কথা মতো তুই এখানে এসে বিয়ে করতে চাস, সেটা কবে আমাকে জানা। উত্তরে বলেছিল, এখনই বলতে পারছি না, আগে আমরা দুজনে ঠিক করি কবে আমাদের একসাথে ছুটি পাবো, সেই হিসেব তোমাদের জানিয়ে দেব, সেই মতোই যা কিছু ব্যবস্থা হবে। ছেলের সাথে সম্পূর্ণ কথাগুলো বলার পরে মনটা উদাস হয়ে গেছিল। আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু উদাস হয়েছিল বেশি লাবণ্যর জন্য। সব কিছু শোনার পর সামলাতে পারবে তো? একমাত্র সন্তানের এমন নির্ণয় কতটা সামলে উঠতে পারবে সেটা আমার জানা ছিল না। রাতে বিছানায় শুয়ে যখন যখন ছেলের কথাগুলো বলেছিলাম, হাউমাউ করে কাঁদতে শুরু করেছিল আর বলেছিল,
ছেলেটাকে কিভাবে পর করে নিল ওই বিদেশিনী রাক্ষসী মেয়েটা। আসলে মেয়েটার সব দোষ আমার ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে নিজের আয়ত্তে করে নিয়েছে। না হলে আমার ছেলে তো আমার ছিল না। দু চোখে অশ্রু নিয়ে আমার দিকে তাকিয়ে কথাগুলো বলে গেছিল। সান্ত্বনা দেওয়ার ভাষা ছিল না, তবু বলতে হলো, প্রত্যেকটি মানুষের স্বাধীনতা প্রয়োজন। তোমার ছেলে বড় হয়েছে, কাকে নিয়ে জীবনযাপন করবে সেটা তাকেই না হয় বুঝতে দাও। তোমার ছেলে তো বলেছে ওরা এখানে এসে বিয়ে করবে, সমস্ত আচার অনুষ্ঠান মেনে ধার্মিক মতে। অবশ্য ওদের ওখানে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, যেটুকু আমাকে বলেছে সুজয়। আমার কথা শেষ হওয়ার মুহূর্তেই আরো জোরে জোরে কান্নায় ভেঙে পড়ে বলে ওঠে লাবণ্য, ওই বিদেশিনী মেয়ের সাথে আমি বেঁচে থাকতে কখনোই বিয়ে দেব না। ওরা যেখানে খুশি বিয়ে করুক, যেখানে ইচ্ছা সংসার করুক, নিজেদের মতো করে। তুমি বলে দিও ওর মা রাজি নয় ও দেশের মেয়ের সাথে ধার্মিকভাবে অনুষ্ঠান করে এখানে বিয়ে দেওয়ার। ওকে যেন আমাদের বাড়িতেও না নিয়ে আসে। তবু এত কিছুর পরে যদি বাড়িতে আসার ইচ্ছা থাকে, তবে ওকে একাই আসতে হবে, তবেই আমি মুখ দেখব ওর। সেই মতোই সব কিছু জানিয়ে দিও। আর যদি তেমনভাবে না আসতে পারে, তাহলে ওকে আর আসতে হবে না মায়ের কাছে। বাকি রাতটা বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে গেছিল লাবণ্য। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিস্তব্ধ সান্ত্বনা দিয়ে গেছি কেবল। বুঝতে পারছিলাম একজন মায়ের মনের ব্যথাগুলো সন্তানের প্রতি কেমন হয়। মাঝে একদিন ঝুমাও ফোনে যোগাযোগ করতে পেরেছিল। অনেক কথা হয় ভাই বোনের মধ্যে। আমাকে সবটা না জানালেও যেটুকু কানে এসেছে তার সারমর্ম হলো, সুজয় ঝুমার উচ্চশিক্ষার সমস্ত দায়িত্ব পালন করবে। যতদিন না ও নিজের পায়ে দাঁড়িয়ে কর্মক্ষম হয়ে ওঠে, কোনো ভালো চাকরি জোগাড় না করে, ততদিন সমস্ত খরচ চালাবে। উত্তরে ঝুমা বলেছে, আমি এখান থেকে বাইরে কোথাও গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করব না। এখানেই যতটা সম্ভব পড়াশোনা চালিয়ে এখানেই কোনো চাকরি নিয়ে বাবা মায়ের পাশে দাঁড়ানো আমার প্রথম ও শেষ ইচ্ছা এবং শেষ কর্তব্য। তাছাড়া দাদু দিদা যারা আমার মা বাবার সংসারটা উজড়ে যাওয়া থেকে সামলে নিয়ে তাদের মধ্যে একটা সুন্দর পারিবারিক সম্পর্ক গঠন করে দিয়েছিল, তাদের আমি কি করে ছেড়ে যেতে পারি? আমার কাছে নিজের পরিবার পরিজনরাই সর্বশেষ কথা। আমার ইচ্ছা আরও কিছুটা পড়াশোনা সম্পূর্ণ করার পরে কোনো স্কুল কিংবা কলেজের শিক্ষকতা পেশায় নিয়োজিত হয়ে সকলের পাশে থাকব, তাদের বৃদ্ধ অবস্থায় নিজের চোখের সামনে রেখে দেখাশোনা করা, তাতেই আমার সম্পূর্ণ পাওয়া বলে আমি মনে করি। যদিও আমার সংসার হয় কোনো দিন, তাহলে যারা আমাকে বাল্যকাল থেকে বড় করে এত পর্যন্ত নিয়ে আসার পরিশ্রমের সাথে ত্যাগ স্বীকার করেছেন, তাদের ছেড়ে যায় কি করে? তাহলে তো আমার অন্তরাত্মা আমাকে সব সময় দোষারোপ করবে, তাই না? ঝুমার কথার উত্তর দিতে পারেনি সুজয়, কেবল বলেছিল, তোর যেমন ইচ্ছা তেমনি করিস, তবে তুই কোনো চাকরি না পাওয়া পর্যন্ত তোর সমস্ত খরচ আমি চালিয়ে যাব, সে নিয়ে চিন্তা করিস না। কয়েক মাস পরে একদিন আমার কাছে ফোন আসে ছেলের, বাবা আমি পুজোর ছুটিতে 1 মাসের জন্য দেশে ফিরব, সাথে অবশ্য আমেলিয়াকে নিয়েই ও প্রথমবার ভারত দেখবে, তাই আগে থেকে সূচিত করলাম দুর্গাপুজোর অনুষ্ঠানের সময় যাওয়াটা। বাড়িতে অবশ্য প্রথমে আমি একাই যাব, মাকে রাজি করাবো। মা যদি অনুমতি দেয় তবেই আমেলিয়াকে বাড়িতে নিয়ে যেতে পারবো, না হলে যে কটা দিন ওখানে থাকবো আমাদের বাধ্য হয়ে হোটেলে থাকতে হবে। এখনকার মতো এই পর্যন্ত থাক, এর পরবর্তী পর্ব আজ সন্ধে বা কালকে আমি আপলোড করব। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।